আচ্ছা তো দেখেন কাছে ওয়েট করে যেন জয়েন হতে চাচ্ছে। ওকে, তো দেখেন 4 নাম্বার কোশ্চেন, যাদের কাছে হ্যান্ড নোট আছে, হ্যান্ড নোটের হচ্ছে 82 পেজে আছে, আর যাদের কাছে নাই আপনারা দেখেন যে হচ্ছে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে আমি ছবি তুলে দিয়েছি। তো 4 নাম্বার কোশ্চেনে হচ্ছে বলা হয়েছে হু সেড টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন এন্ড হোয়াই। ওকে, মানে হোক বা না হোক এটাই হচ্ছে প্রশ্ন। তো এটা কে বলেছে এবং কেন বলেছে, বা এই কথার তাৎপর্যটা কিভাবে আসতে পারে। Okay? মানে এরকমটা বলতে পারে যে এই যে কোটেশন আছে টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, সেটার এক্সপ্লানেশনটা আলোচনা করো আর কি। তো এখানে কি বলছে যে দ্য ফেমাস লাইন টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, ইজ স্পোকেন বাই প্রিন্স হ্যামলেট ইন শেক্সপিয়র্স হ্যামলেট। মানে এই লাইনটা প্রিন্স হ্যামলেট সে নিজেই বলছে এই নাটকে। হি সেইজ দিস ইন হিজ soliloquy ইন অ্যাক্ট 3 সিন 1, এবং এই লাইনটা সে বলছে অ্যাক্ট 3 সিন 1 এ, অ্যাজ হি রিফ্লেক্টস অন লাইফ ডেথ অ্যান্ড হিউম্যান সাফারিং। যখন এই যে যে মানুষের জীবনে মৃত্যু বা হচ্ছে যে কষ্ট বা দুর্ভোগগুলো পোহাতে হয় এগুলা নিয়ে ভাবতেছিল, স্পেশালি যে তার বাবা মানে তার হচ্ছে বাবাকে হত্যা করা হয়েছে, তার বাবার হত্যার অল্প কয়েকদিনের মধ্যে তার মা বিয়ে করেছে, সুতরাং এই জন্য হ্যামলেটের কাছে মানে প্রিন্স হ্যামলেটের কাছে জীবনটা মনে হচ্ছিল আনওয়েডেড গার্ডেন, মানে এমন একটা গার্ডেন সেখানে কোনো হচ্ছে ওটা কি বলবো সামঞ্জস্যতা নাই আর কি। ওকে, বা হচ্ছে মানে সবকিছু অগোছালো লাগে, মানে গোটা দুনিয়াটা তার কাছে অগোছালো মনে হচ্ছিল। তখন সে ভাবতেছিল যদি আমি মারা যেতে পারতাম তাহলে বোধহয় সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারতাম। বাট একটু পরেই তার কাছে মনে হয় যে যদি মারা যায়, বাট এর পরেও হচ্ছে মানে যখন মৃত্যু হয় তখন মানুষের অনেক কষ্ট ভোগ করতে হয়, সুতরাং সেখানেও আসলে শান্তি নাই। অনেকটা সেই হচ্ছে ডেথ বি নট প্রাউড ওই কবিতার মতো আর কি। সুতরাং সে মারা যেতেও চায় না। তখনই সেই লাইনটা বলে যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। মানে তার বাবাকে যে হত্যা করা হয়েছে নাকি হয় নাই সেটা ফ্যাক্ট না, কি মানে হোক বা না হোক প্রশ্ন এখন এটাই যে মেইন ঘটনাটা কি। ওকে, আচ্ছা দেখেন এরপর কি বলছে যে ইন দিস স্পিচ, তার মানে হচ্ছে হ্যামলেটের কথার মাধ্যমে হ্যামলেট ইজ কোয়েশ্চেনিং দ্য ভ্যালু অফ লাইফ, হোয়েদার ইট ইজ বেটার টু এন্ড ওয়ান সাফারিং থ্রু ডেথ অর টু এন্ডিওর দ্য হার্ডশিপ অ্যান্ড পেইন অফ লাইফ। সে আসলে বোঝাইছে যে এত কষ্টের মধ্যে মানুষের কি মানে জীবিত থাকা প্রয়োজন, নাকি মরে গিয়ে সব কিছুর একেবারে একটা কবর দেওয়া মানে প্রয়োজন বা দরকার আর কি, মানে কোনটা করলে ভালো হয় সেটা আমি ভাবতেছিল। দ্য ফ্রেজ টু বি মিনস টু লিভ, মানে এখানে টু বি দ্বারা হচ্ছে বেঁচে থাকাকে ইন্ডিকেট করছে, হোয়াইল নট টু বি মিনস টু ডাই, আর এখানে নট টু বি দ্বারা হচ্ছে মানে মারা যাওয়াকে ইন্ডিকেট করা হয়েছে আর কি। যে হ্যামলেট ওয়েজ দ্য পেইন, মানে সে এই তার যে দুঃখ বা দুর্ভোগ, ইনজাস্টিস অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস অফ লাইফ এগেইনস্ট দ্য ফিয়ার অফ দ্য আননোন আফটার ডেথ, মানে সেগুলো নিয়ে দীর্ঘশ্বাস ফেলতেছিল যে আমি এত দুঃখ কষ্ট নিয়ে আসলে মারা যাচ্ছি, মারা যাওয়ার পরে কি হবে আমি আসলে কোনো কিছু সম্পর্কে জানি না, এবং এগুলো আমাকে মানে তখনও বহন করতে হবে। সুতরাং সে মানে এই যে যে কি করবে, বেঁচেই থাকবে নাকি মারা যাবে, এটা নিয়ে তার মনে একটা কনফ্লিক্ট চলতেছিল আর কি। যে দিস সলিলকি শোস, আর এই যে যে কথাটা এটা কিন্তু ইংরেজি সাহিত্যের মোস্ট ফেমাস সলিলকি বলা হয়। মানে হ্যামলেট তখন নিজে নিজে কথা বলতেছিল। সলিলকি বলতে বোঝায় সেলফ এক্সপ্রেশন বা সেলফ রেভেলেশন, মানে যখন যারা কিনা অভিনেতা, ওকে, তো তারা যখন স্টেজে থাকে সে মানে জাস্ট একা থাকে, এবং সে এমন ভাবে কথাবার্তা বলে যেন দর্শকেরা তার কথা শুনতে পাচ্ছে না, মানে এটাকে বাংলায় বলে স্বগতোক্তি, মানে একার একার সাথে মানে হচ্ছে নিজের সাথে নিজে কথা বলাটাই হচ্ছে সলিলকি। আর অ্যাসাইড কিন্তু আলাদা, যাই হোক আমরা অ্যাসাইডে যাচ্ছি না। আমার আর এটা হচ্ছে ইংলিশ সাহিত্যের সবচেয়ে মোস্ট ফেমাস সলিলকি, যে কথাটা হ্যামলেট সে নিজেই নিজের সাথে বলতেছিল যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হুম, যে হচ্ছে দিস soliloquy shows Hamlet's deep philosophical thinking and his ইমোশনাল টার্মোইল। এই soliloquy আসলে সে যে লাইফ ডেথ এই যে একটা ফিলোসফিক্যাল বিষয় এটা নিয়ে ভাবতেছিল সেটা বোঝানো হয়েছে, এবং তার মনে এটা যে কনফ্লিক্ট মানে টার্মোইল বলতে যে দুর্যোগ, ওকে, বা হচ্ছে যে দ্বন্দ্ব চলতেছিল সেটা উপস্থাপন করা হয়েছে। যে হি ইজ কনফিউজড অ্যান্ড ট্রাবল ট্রাইং টু ফাইন্ড এ সলিউশন টু দ্য প্রবলেমস হি ফেসেস, স্পেশালি দ্য মার্ডার অফ হিজ ফাদার অ্যান্ড দ্য কারাপশন ইন ডেনমার্ক। মানে এখানে বলছে যে তার বাবাকে হত্যা করা হয়েছে ডেনমার্কে, এখন এমন একজন ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় আসে যে কিনা তার চাচা, বাট যেই তার বাবার হত্যাকারী, ওকে, এবং যেই কিনা তার মাকে বিয়ে করছে। সুতরাং এখন আর তার কাছে কোনো কিছু ভালো লাগতেছে না, সে জাস্ট
এই দুর্ভোগটাকে উপেক্ষা করতে চাচ্ছে আর কি, এই জন্য তার মনে কনফ্লিক্ট চলতেছিল। যে ইন শর্ট হ্যামলেট স্পিক্স দিস লাইন টু এক্সপ্রেস হিজ ইনার কনফ্লিক্ট অ্যান্ড দ্য হিউম্যান স্ট্রাগল বিটুইন এন্ডিউরিং সাফারিংস অ্যান্ড সিকিং কি এসকেপ থ্রু ডেথ। তার মানে এর মাধ্যমে হ্যামলেট সে তার মনের অবস্থা বোঝানোর চেষ্টা করছে এবং আসলে কোনটা করা দরকার, সে যে সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল যে সে কি জীবিত থাকবে নাকি মারা যাবে, এই জিনিসটি মূলত এই লাইনের মাধ্যমে ইন্ডিকেট করা হয়েছে বা বোঝানো হয়েছে। এই হচ্ছে টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন লাইন এর যে মিনিং। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আমি আবারও দরকার সংক্ষিপ্ত আকারে বলতেছি। এই লাইনটা প্রিন্স হ্যামলেট বলছে অ্যাক্ট 3 সিন 1-এ, যখন হচ্ছে সে আ আমরা তো একেবারে অ্যাক্ট 1 সিন 1 এই দেখতে পেয়েছি যে সে হ্যামলেটের কাছে তার বাবার যে ভূত এসে বলছে যে তোমার চাচা হচ্ছে হত্যাকারী, সুতরাং তুমি তাকে রিভেঞ্জ নাও তার এগেইনস্টে আরকি। তো এই একটা সে অলরেডি পুরোপুরি জানে, যেহেতু থার্ড অ্যাক্ট, সুতরাং সে পুরোপুরি জানে তার চাচাই হচ্ছে হত্যাকারী। সুতরাং সে এখন কি করবে? মানে সে পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারতেছে না। মানে নিশ্চিত না তার চাচাই হত্যাকারী কিনা। জাস্ট একটা ভূত এসে বলছে আরকি। সুতরাং সে তখন ভাবতেছিল আমার সে কি মানে কি করা দরকার? আমার কি এত ঝামেলার মধ্যে মরে যাওয়া দরকার নাকি জীবিত থাকা দরকার? সুতরাং তার মনে যে কনফ্লিক্ট চলতেছিল সেই কনফ্লিক্টের কথাই সেই যে শরীরকে মাধ্যমে উপস্থাপন করছে। সো এই শরীরকে সিগনিফিকেন্স কি? হ্যামলেটের মনের যে কনফ্লিক্ট সেই কনফ্লিক্টের বলতে এটার মাধ্যমে উপস্থাপন করছে যে হোয়েদার হি উইল ডাই অর লিভ, যে সে কি মারা যাবে নাকি জীবিত থাকবে। তো ৪ নাম্বার নিয়ে একটা সমস্যা থেকে জিতিন জানাছেন কলে। আচ্ছা ওকে। এরপরে হচ্ছে দেখেন ৫। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, হ্যামলেটের আমাদের তো এই সাবজেক্টের সবগুলো সামারি শেষ হয়ে গেছে। এর পরবর্তীতে হ্যামলেটের পার্ট বি দিয়ে শুরু করছে। লাস্ট ক্লাসে ৩টা পার্ট হয়েছিল ভাইয়া। আমি বলেছি যে হচ্ছে আমরা তো আগে জাস্ট সামারি গুলা পড়াচ্ছিলাম ওকে, বই আসার আগে। তো এর পরবর্তী যেহেতু এখন সামারি গুলো শেষ হয়ে গেছে, এখন কোশ্চেন পড়ানো শুরু করেছি। লাস্ট ক্লাসে হ্যামলেটের ৩টা মানে পার্ট বি এর কোশ্চেন হয়েছিল, আজকে ৪ নাম্বার থেকে শুরু করেছি। আপনি কে মানে হচ্ছে নিউ মেম্বার নাকি? নাম কি? ফাহমিদা, আপনি কি হচ্ছে মানে রিসেন্ট জয়েন করছেন নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আপনার কাছে এরকমটা মনে হচ্ছে। আমরা আগে এই যে হ্যামলেটের সামারি গুলো কমপ্লিট করেছি আর কি। এর পরবর্তীতে এখন এখান থেকে পার্ট বি এর কোশ্চেন পড়াচ্ছি, যেহেতু আপনি আগে ছিলেন না। তো জাস্ট হচ্ছে এখন দেখেন যে আমি পড়ানোর পরে কতটুকু মানে বুঝতে পারেন। এর পরবর্তীতে সমস্যা হয়, দরকার আমি আপনাকে এইটার যে সামারি ক্লাস এইটা ছিল রেকর্ড ছিল, আমি আপনাকে সেটা দিয়ে দেবার পার্সোনালি, ওকে? আমাদের অলরেডি ফার্স্ট চসারের সামারি সবগুলো শেষ। এরপরে এই সাবজেক্ট মানে সেকেন্ড সাবজেক্টের সবগুলো সামারি শেষ। থার্ড সাবজেক্ট মডার্ন পোট্রি, ওটারও সবগুলো সামারি শেষ হয়ে গেছে। মডার্ন নভেলের সবগুলো সামারি, 4টা সাবজেক্টের সবগুলো সামারি কমপ্লিট হয়ে গেছে এর আগের মাসে। বই কি অর্ডার করছিলেন আপনি? এক সপ্তাহ আগে নাম ছিল কি ভাই, আমাকে একটু বলেন, আমি দেখতেছি। তাহমিনা না? আচ্ছা আচ্ছা, না। আপনি আপনি অর্ডার করছিলেন কি নামে? ফাহমিদা আমাদের না? ফাহমিদা দেখি আমি। জুই, অধরা, নিপা, সায়রা, তানজিনা, মাসুমা, মিতুন, নাসির, সেলিম, ফাহমিদা রহমান ভিথি, এটা না? দৌলত পাঠানো হয়েছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, এটা গতকালকে পাঠানো হয়েছে, জাবের গতকালকে দিছে এগুলা। আপনি হয়তো আগামীকালকে পাবেন সম্ভবত। হ্যাঁ, সুন্দরবন কুরিয়ারে। আচ্ছা, সেটা এখন যদি আপনি লিভ নিতে চান মানে এখান থেকে লিভ নিতে পারেন না, কিন্তু যে প্রয়োজন আগামীকালে জয়েন করিয়েন। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো যে সবগুলো রেকর্ড ক্লাস থাকবে। ঠিক আছে। আচ্ছা, ওটা আজানটা শেষ হোক, এর পরবর্তী শুরু করতেছি।
আচ্ছা, তো এরপর হচ্ছে 1st নাম্বার কোশ্চেন কি বলছে, এক্সপ্লেইন উইথ রেফারেন্স ফ্রালিটি দাই নেম ইজ উইমেন। ওকে, ফ্রালিটি শব্দ হচ্ছে বোঝায় দুর্বলতা, মানে নারী দুর্বলতাই তোমার নাম। তো এই লাইনটা হচ্ছে হ্যামলেটই বলে যখন সে দেখে যে তার মা তার মানে বাবা হচ্ছে মারা যাওয়ার অল্প কিছুদিন পরে সে তার চাচাকে বিয়ে করছে। মানে এখানে সে দেখছে যে তার মা, যে তার মায়ের মধ্যে একটা ওয়েকনেস, এই জন্য সে লাইনটা পড়ে যে ফ্রালিটি দাই নেম ইজ উইমেন, মানে ওহে নারী দুর্বলতাই হচ্ছে তোমার নাম, মানে তুমি আসলে খুবই ওয়েক টাইপের। ওকে, যে তুমি নিজেকে কোনো কিছু থেকে রেসিস্ট করতে পারো না। তো এখানে এটা বলেছে যে ফ্রালিটি দাই নেম ইজ উইমেন ইজ এ ওয়েল নোন লাইন ফ্রম হ্যামলেটস ফার্স্ট soliloquy ইন উইলিয়াম শেক্সপিয়ার হ্যামলেট, ইট অ্যাপিয়ার্স ইন অ্যাক্ট 1 সিন 2। মানে এটা একটা উৎকৃষ্ট মানে হ্যামলেট যে এখানে টোটাল 11টা soliloquy আছে, 7টা বলছে হ্যামলেট, 3টা বলছে অফেলিয়া, আর একটা বলছে হচ্ছে গার্ট্রুড বোধহয়, না না কিং ক্লডিয়াস বলছে একটা। ওকে, তো হ্যামলেটের 7টা soliloquy মধ্যে অন্যতম একটা হচ্ছে এটা। তো এখানে বলছে যে হ্যামলেট প্রিন্স অফ soliloquy মানে সেলফ রেভেলেশন, মানে যারা হচ্ছে অভিনেতা, মানে মঞ্চে যখন অভিনয় করে তো যে তখন দেখবেন যে হচ্ছে তারা অল্প কিছু কথাবার্তা আছে যেগুলা নিজের সাথে নিজেই বলে, মানে এমন ভাবে বলে যে সামনে যারা দর্শক আছে তারা যেন শুনতে পায় না। মানে সে, হ্যাঁ, স্বগতোক্তি, আপনি স্টার জলসের মতো হইতে পারে আর কি, হ্যাঁ ওইরকম, ওইরকমই নাটক আর কি। যাই হোক, তো এখানে বলছে যে হ্যামলেট যে প্রিন্স অফ ডেনমার্ক ইজ আটারলি আপসেট বাই হিজ ফাদার্স ডেথ, মানে তার বাবা মারা গেছে, তার বাবার ভূত এসে তাকে একটা ইনফরমেশন দিচ্ছে, সুতরাং সে পুরো আপসেট, একেবারে তার মানসিকভাবে বিপর্যস্ত অবস্থা আর কি।
যে হেয়ার হি ইজ টকিং অ্যাবাউট হিজ মাদার গার্ট্রুড দ্য কুইন অফ ডেনমার্ক, যে মানে যখন এই লাইনটা বলা হচ্ছিল তখন আসলে সে তার মায়ের সম্পর্কে মানে চিন্তা ভাবনা করতেছিল, মানে এক কথা সে তার মায়ের সাথে কথা বলতেছিল, এরকম একটা অবস্থা। এবং যে কিনা বর্তমানে ডেনমার্কের রানী আর কি, যে হি সিজ হার ডিসিশন টু রিমেরি সুন আফটার হার ফাদার হাজব্যান্ডস ডেথ ইজ অ্যান ইন্ডিকেশন অফ হার মোরাল উইকনেস অ্যান্ড ফ্রেইল ক্যারেক্টার। মানে এখানে হ্যামলেটের কাছে মনে হয়েছে যে তার মা তার বাবার মারা যাওয়ার অল্প কিছুদিন পরে যে বিয়ে করে ফেলছে, মানে রিম্যারি করছে, এটা আসলে তার হচ্ছে নারীত্বের মানে নারীত্ব হচ্ছে বললে আরো বেশি উইকনেস হয়ে যায়, বরঞ্চ তার স্বামীর প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসা একটা দুর্বলতার কথা এখানে মূলত উপস্থাপন করা হয়েছে, যে সে কতটা ফ্রেইল, মানে যে কতটা ভঙ্গুর টাইপের একদম চরিত্র, যে তার স্বামী মারা গেছে বাট সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, জাস্ট মানে হচ্ছে এরকমটা আর কি। এরপর বলছে যে হয় কি হিজ মাদার চয়েস টু রিমেরি হার হাজবেন্ডস ব্রাদার ক্লডিয়াস ইজ টু হ্যামলেট অ্যান ইন্ডিকেটর অফ হার ফ্রেইল ক্যারেক্টার। মানে সে তার হচ্ছে স্বামীর ভাইকে বিয়ে করছে, সুতরাং মানে বিয়ে করছে ঠিক আছে, আহ যদি আমরা এমনিতে একজন রানীর দৃষ্টিকোণ থেকে বলি, সে বিয়ে করছে এটা ঠিক আছে, ওকে। বাট যদি যে হচ্ছে মায়ের দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে হ্যামলেট সে অলরেডি প্রিন্স হয়ে গেছে, ওকে, এবং সে যথেষ্ট বড় ছিল, ওই অবস্থায় কিন্তু রানী গার্ডরুড তার বিয়ে করাটা সাজে না, মানে এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে সে বিয়ে করছে যদি আমরা এটাকে ধরেও নিই একজন রানী হিসেবে, বাট এমন একজনকে বিয়ে করছে যে তার স্বামীর ভাই, মানে মৃত স্বামীর ভাই, টোটালি অযৌক্তিক একটা কাজ আর কি। এই জন্য এখানে তাকে খুব দুর্বল ভাবে উপস্থাপন করা হয়েছে, একজন ফ্রেইল ক্যারেক্টার সে। The Hamlet recalls the high merits of his dead father and the great love which his late father had for his mother. মানে হ্যামলেট এখানে তার বাবার কথা মনে করছে, যে সে তার মাকে না কতটা ভালোবাসতো, কিন্তু তার মা আসলে সেই ভালোবাসার প্রতিদান হিসেবে কি দিয়েছে। যে হ্যামলেট ক্যান নট ইভেন থিঙ্ক হাউ দ্য লেডি who had been deeply attached to his father's could forget him and get remarried within a month of his death। আমরা এটা কল্পনাও করতে পারে না যে মানে মহিলা তার বাবাকে এত ভালোবাসতো, সেই আসলে তার বাবা মারা যাওয়ার মাসখানেকের মধ্যে অন্য কাউকে বিয়ে করতে পারে, যে তার চাচা। যে ফর দিস রিজন, এই জন্যই হি ক্যান নট বাট থিঙ্ক দ্যাট এ উইমেন ইজ এ ওয়েক ক্রিয়েচার। এই জন্যই হ্যামলেট এখানে বলছে যে একজন মহিলা সে আসলে খুবই দুর্বল টাইপের একজন চরিত্র, ওকে। যে when her first husband died she joined the funeral procession, weeping immensely like Niobe, who had wept copiously at the death of her children। মানে এখানে তাকে নায়োবির সাথে কম্পেয়ার করছে। নায়োবি হচ্ছে একজন মিথোলজিক্যাল চরিত্র, যার কিনা টোটাল বোধ হয় 9 জনের মতো সন্তান ছিল, এবং একে একে যখন তার সব সন্তানেরা মারা যায় সে অনেক শোক করে, ওকে। বাট একটু পরে দেখা যায় সব শোক সে ভুলে যায়, মানে কুমিরের কান্না। তো এখানে হচ্ছে এই যে যে গার্টরুড সে ওইরকম টাইপের আর কি, যে তার স্বামী মানে যখন মারা যায় আর কি, বা মারা গেছে, মানে যখন তার স্বামী অলরেডি ডেড হয়ে গেছে, তার যে ফিউনারাল অনুষ্ঠান মানে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান ছিল, সেখানে খুব কান্নাকাটি করছে তার স্বামীর জন্য। বাট এরপরে মাসখানেকের মধ্যে সে অন্য কাউকে বিয়ে করে ফেলছে, ওকে। সুতরাং এটা হচ্ছে তার কি ফ্রেল চরিত্রের একটা বহিঃপ্রকাশ বা এক্সপ্রেশন। যে বাট হ্যামলেটস মাদার had shaken forgotten her grief and of her tears within a few days and had got remarried। সে তার সমস্ত দুঃখ কষ্ট বলে সে রিম্যারি করে ফেলছে, ওকে। The even a beast that lacks sense of reason would have mourned the death of his or her mate for a longer period। মানে এখানে বলছে যে একটা পশু সেও হয়তো তার যখন সঙ্গীর সাথে কেউ মারা যায় সে আরো দীর্ঘ সময় যাবত শোক করে, বাট এখানে হ্যামলেটের মা সে টোটালি মানে একজন পশুর চাইতেও নিকৃষ্ট বা জঘন্য, যে তার মানে সেন্স আছে, বিবেক আছে, তারপরও সে তার স্বামী মারা যাওয়ার অল্প কিছুদের মধ্যে আরেকজন ব্যক্তিকে বিয়ে করে ফেলছে। যে থ্রু দিস লাইন হ্যামলেট থিংস হিজ মাদার্স ডিসলয়ালটি টুয়ার্ডস হিজ ডেথ ফাদার। তার মানে এই লাইনটা দ্বারা হ্যামলেট আসলে সেটাই বোঝাতে চাচ্ছে যে তার মানে বাবা যখন জীবিত ছিল তার মা তার যে বাবাকে যতটা ভালোবাসতো তার মাও তার বাবা সরি তার বাবাও তার মাকে অতি কতটাই ভালোবাসতো, কিন্তু মারা যাওয়ার পরে অল্প কিছুদিন পরে সে আসলে কি করছে সবকিছু বলে নতুন ভাবে সংসার গোছাতে আরম্ভ করছে। তার মানে এটা হচ্ছে তার দুর্বল চরিত্রের একটা বহিঃপ্রকাশ, ওকে। এই জন্যই সেই লাইনটা বলে যে ফ্রালিটি দাই নেম ইজ উইমেন, যে মহিলা দুর্বলতাই হচ্ছে তোমার। এখানে সে কিন্তু শুধুমাত্র তার মাকে ইন্ডিকেট করেনি, দুনিয়ার সমস্ত মহিলাকে ইন্ডিকেট করছে এই লাইনটা, ওকে। তো এটা হচ্ছে ফ্রালিটি দাই কি দাই নেম ইজ উইমেন, এই লাইনের যে এক্সপ্লানেশন। এটা নিয়ে একটা সমস্যা আছে, ওকে। এরপর শোনো আমরা দেখেন, হাউ ডাজ হ্যামলেট ডিসাইড টু ক্যাচ দ্য কনসায়েন্স অফ দ্য কিং। কনসায়েন্স শব্দ হচ্ছে বিবেক, মানে
হ্যামলেট কিভাবে, না সরি, বিবেক না, মানে হচ্ছে নিশ্চিত হওয়া বোঝাচ্ছে এখানে আর কি। এমনিতে কনসাস শব্দ তো আমরা বুঝি বিবেক আর কি, বা সম্বিত যাকে বলে, সম্বিত ফিরে পাওয়া এরকমটা। তো বলছে যে হ্যামলেট কিভাবে তার চাচার যে মানে সে যে ভয় পেয়েছে এটা কিভাবে সে আসলে আইডেন্টিফাই করে, ওকে, বা সেটা সেই মানে বিবেকটা বোঝানোর জন্য সে কোন সিদ্ধান্তটা নেয়। তো এখানে বলছি, ইন শেক্সপিয়ার্স হ্যামলেট, প্রিন্স হ্যামলেট ডিসাইডস টু ক্যাচ দ্য কনসায়েন্স দ্য কিং ক্লডিয়াস টু কনফার্ম whether he truly murdered হ্যামলেটস ফাদার। মানে এই হ্যামলেট নাটকের মধ্যে আমরা দেখতে পাই যে যখন হ্যামলেটের কাছে তার যে বাবা আর কি, সেই ভূত এসে মানে সে হ্যামলেটের গোষ্ঠ এসে বলে যে তোমার চাচা আমাকে হত্যা করছে, তখন সে তার চাচাকে আদৌ হত্যাকারী কিনা সেটা খুঁজে বের করার জন্য একটা পরিকল্পনা করে। After the ghost reveals the crime, Hamlet is uncertain and wants proof before taking revenge. মানে সে মারা যাওয়ার আগে প্রুফ খোঁজার চেষ্টা করে যে আদৌ তো চাচা হত্যাকারী কিনা, এটা সে এনশিওর করতে চায়। যে প্লান্স টু ইউজ এ প্লে টু অবজার্ভ ক্লোডিয়াস রিয়াকশন। সুতরাং এই জন্য সে কি একটা নাটক মঞ্চায়িত করতে চায়, মানে যেভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে ওইরকম সিমিলার টাইপের একটা নাটক আর কি সে মঞ্চায়িত করতে চায়, যাতে করে সে দেখতে পারে যে সেই নাটকটা মানে সরাসরি যখন তার চাচা প্রত্যক্ষদর্শী হবে তখন তার রিয়াকশনটা আসলে কেমন টাইপের হবে, ওকে। মানে যদি সে হত্যাকারী সে আসলে সহ্য করতে পারবে না, এটা সচরাচর আমাদের সাথে হয়ে থাকে। এবং সেই নাটকের নাম ছিল মার্ডার অফ গঞ্জাগো আর কি। ওইটা এখানে হচ্ছে কি মেনশন করা হয়েছে যে হ্যামলেট ইজ না, এটা না, যে হি প্লান্স টু ইউজ এ প্লে টু অবজার্ভ ক্লোডিয়াস রিয়াকশন। হ্যামলেট অ্যারেঞ্জেস ফর এ গ্রুপ অফ অ্যাক্টর্স টু পারফর্ম এ প্লে কল দ্য মার্ডার অফ গঞ্জাগো, যে হুইচ মিরর্স দ্য ওয়ে ক্লোডিয়াস is said to have killed King Hamlet। মানে এখানে বলছে এবং সেই নাটকটা এইভাবে মঞ্চায়িত করা হয়েছিল যেভাবে কিং হ্যামলেটকে তার যে ভাই ক্লোডিয়াস সে হত্যা করেছিল। যে বিফোর দ্য পারফরমেন্স হ্যামলেট টেলস হোরাসে, যেমন নাটকটা মঞ্চায়ন করার আগে মানে হচ্ছে হ্যামলেট সে তার যে ফ্রেন্ড তাকে হোরাসে তাকে এরকম একটা লাইন বলে যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। যেটি বলা হয় যে দ্য প্লেস দ্য কিং হোয়ার সরি দ্য প্লেস দ্য থিং হোয়ার নাই উইল ক্যাচ দ্য কনসায়েন্স অফ দ্য কিং। মানে এই নাটকের মধ্যে এমন একটা জিনিস আছে যেখানে আসলে আমি এই নাটকের যে রাজা, ওকে, সেই রাজাকে যখন হত্যা করা হবে আমি তখন সেটা ইনশিওর করতে পারবো, মানে এই নাটকের মাধ্যমে আমি আমার বাবার হত্যাকারীকে আসলে রিভিল করতে পারবো। যে থ্রু দিস হ্যামলেট হোপস ক্লডিয়াস গিল্ট উইল appear on his face when he washes the scene of regicide। মানে এখানে বলছে যে এই হ্যামলেট সে মানে আশা পোষণ করছে যখন কিনা এই নাটকে সেরকম একটা সিন মঞ্চায়িত করা হবে তখন তার চাচার রিয়াকশন কেমন হবে সেটা দেখে সে কনফার্ম করতে পারবে যে তার চাচা আসলে আগের রাজের মানে রেজিসাইড শব্দের অর্থ বোঝায় যে রাজাকে হত্যা করা আর কি, বা আরেকটু সহজভাবে বলা হচ্ছে রাজ হত্যা। সুতরাং সেটা সে আসলে এনশিওর মানে করবে যে তার চাচার ফেসের রিয়াকশনটা দেখার মাধ্যমে। If Claudius reacts with visible anxiety or guilt, Hamlet will know that the ghost told the truth। যে মানে যদি এই সিনটার সময় তার চাচা সে আসলে মানে তার এমন করে আচরণ করে যেটা অস্বাভাবিক, তাহলে আসলে হ্যামলেট সে নিশ্চিত হবে যে হ্যাঁ ওই যে ভূতটা যা বলছিল সেটা আসলে এক্সাক্ট বা ট্রুথ ছিল। দিস প্ল্যান শোস হ্যামলেটস ক্লেভারনেস অ্যান্ড কশন। তার মানে এটা দ্বারা হ্যামলেট সে আসলে যে ম্যাড ছিল না, মানে সে যে পাগলামির ভান করছে জাস্ট, ওকে, সেটাই আসলে ইন্ডিকেট করা হয়েছে। মানে সে তখনও সতর্ক ছিল, বা তার যে মানে একজন প্রিন্স হিসেবে তার যে হচ্ছে ক্লেভারনেস বা কি বলা যায় মানে সে কতটা চতুর টাইপের আর কি এটাকে ইন্ডিকেট করা হয়েছে। যে রেদার দ্যান অ্যাক্টিং র্যাশলি হি ইউজেস আর্ট অ্যান্ড অবজারভেশন টু সিক প্রুফ এনশিওরিং দ্যাট হিজ রিভেঞ্জ উইল বি জাস্টিফাইড। মানে সেখানে কিন্তু কোনো প্রকার একেবারে হঠকারীর মতো বা র্যাশের মতো আচরণ করেনি, বরঞ্চ সে যৌক্তিকভাবে আগে একটা সিদ্ধান্ত উপনীত হতে চাইছে যে হ্যাঁ আমি যেটা করতেছি এটা আসলে প্রুফ আছে কিনা, মানে আমি তাকে হত্যা করবো সেটা প্রুফ লাগবে, আগে আমি আগে নিশ্চিত হবো দেন আমি এরকম একটা সিদ্ধান্ত নেব। ওকে, এই হচ্ছে হ্যামলেট কিভাবে মানে তার যে চাচা ছিল আর কি ক্লডিয়াস তার কনসায়েন্স মানে তার যে অপরাধটা কিভাবে তার ফেস থেকে জাগ্রত করে সেটা সম্পর্কিত শর্ট নোটটা আর কি। ওকে, এটা নিয়ে একটা সমস্যা 6 নাম্বারটা নিয়ে। ওকে, এবার 7 নাম্বারটা দেখেন। 7 নাম্বার কি বলছে, ডিসক্রাইব দ্য এনকাউন্টার বিটুইন হ্যামলেট অ্যান্ড লেয়ারথিস ইন দ্য গ্রেভিয়ার্ড সিন। ওকে, মানে আছে গ্রেভিয়ার্ড শব্দের অর্থ হচ্ছে কবরস্থান। তো সেইখানে হ্যামলেট এবং লেয়ারথিসের মধ্যে যে সিনটা হয় মানে যে মারামারিটা হয় সেটা নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করো আর কি। হ্যাঁ ভাইয়া, শুনতে পাইনি।
আচ্ছা, লেয়ারতেস ছিল হচ্ছে ওফেলিয়ার ভাই লেয়ারতেস, ওকে, মানে পলোনিয়াসের ছেলে। আচ্ছা, কি সমস্যা নেই। ওকে, তো দেখেন কি বলছে, ইন অ্যাক্ট 5 সিন 1 অফ হ্যামলেট, হ্যামলেট মিটস লেয়ারতেস ইন দ্য গ্রেভইয়ার্ড, মানে সেইখানে তাদের দেখা হয় আর কি, যে লেয়ারতেস ইজ গ্রেভিং দ্য ডেথ অফ হিজ ফাদার পলোনিয়াস, মানে লেয়ারতেস সে দুইটা, মানে দুইজন মানুষের মারা যাওয়া শোক করতেছিল, একাধারে তার বাবা মারা গেছে, মানে তার বাবাকে তো হচ্ছে হ্যামলেটই হত্যা করছে ভুল করে সেই চাকু দিয়া, বলছে অ্যান্ড হি ইজ ভেরি ইমোশনাল, হি জাম্পস ইনটু অফেলিয়াস গ্রেভ শাউটে, ওকে। অন্যদিকে তার যে বোন অফেলিয়া, সেও কিন্তু মানে ড্রাউন করছে, মানে এক কথা পানিতে সে যে পানিতে ডুবে আত্মহত্যা করে, সুতরাং সে এই ডাবল সরো ভোগ করতেছিল আর কি, যে দিস শোস ইজ ডিপ সরো অ্যান্ড অ্যাঙ্গার। অন্যদিকে এই যে দুইটা মানুষ মারা গেছে, এই মারা যাওয়ার সমস্ত দায়ভার এই হ্যামলেটের যে চাচা, মানে ক্লোডিয়াস, সে হ্যামলেটের উপরে চাপিয়ে দিতেছে আর কি, মানে এক কথায় সে এই লেয়ারতে উস্কে দিতেছে, তোমার বোন এবং তোমার বাবা মারা যাওয়ার কারণ হচ্ছে এই হ্যামলেট, ওকে। সুতরাং সে এখন পুরো একাধারে শোকাহত, আরেক ধারে রাগান্বিত, তাই বলা হয়েছে যে হি দিস শোস ইজ ডিপ সরো এন্ড অ্যাঙ্গার। হ্যামলেট সারপ্রাইজড অলসো ফিলস গ্রিভ ফর অফেলিয়া। হ্যামলেট মানে সে যখন হচ্ছে ওই যে যে জাহাজ থেকে, মানে যে জলদস্যুদের জাহাজ থেকে সে আসে এবং সে হোরাশিওর সাথে দেখা করে, ওই সময় মানে ভাগ্য, মানে বলা যেতে পারে ভাগ্যবশত, আবার বলা যেতে পারে দুর্ভাগ্যবশত, যে তারা ওই মানে হচ্ছে অফেলিয়াকে যেখানে কবর দেওয়া হচ্ছিল সেটার পাশ দিয়ে যাচ্ছিল আর কি। তো সে ওই যে হ্যামলেট আর হচ্ছে হোরাশিও তারা ওখানে দেখে যে লেয়ারতে সে আসলে মানে ওকে কবর দিচ্ছিল আর কি, মানে যে তারা কবর দেওয়ার পরিকল্পনা করতেছিল। He reveals his feeling by saying, I loved Ophelia 40,000 brothers could not with all their quantity of love make up my son, মানে এখানে বলা হয়েছে যে এই যে এটা তারা হ্যামলেট সে অফেলিয়াকে কতটা ভালোবাসে, সেই ভালোবাসার কথা, মানে আমি অফেলিয়াকে এতটা ভালোবাসি যে 40,000 ভাইয়ের ভালোবাসার সমান, showing that he too loved her deeply. Rose seeing Laertes passionate display, Hamlet jumps into the grave and holds a kind of contest in grief, showing both respect and rivalry. তো যখন কিনা হ্যামলেট সেই যে যে লেয়ারটেস তাকে ওইখানে দেখছে, সেও মানে লাফ দিয়ে বা দৌড়ে এই যে যে কবরখানা আর কি, সে কবরখানায় মানে ওখানে গেছে, মানে সে যখন জানতে পারছে যে এটা আসলে অফেলিয়ার কবর, সে আর কি সেই কবরের উপর যে কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছে। এর কারণ সে তো আর জানতো না যে এই অফেলিয়া কিভাবে মারা গেছে নাকি আর কি, যে their emotions run high and the scene highlights themes of love, loss and human mortality. তার মানে এই সিনটা আসলে যে কারো গার্লফ্রেন্ড বা হচ্ছে উড বি ওয়াইফ যে মারা গেছে, অথবা কারো বোন মারা গেছে, মানে হ্যামলেটের তো উড বি ওয়াইফ, ওকে, যে সে অপেলিয়াকে ভালোবাসতো, সুতরাং সে হিসেবে তার যে মানে উড বি ওয়াইফ সে মারা গেছে সেটা লস এক্সপ্রেস করা হয়েছে এখানে, অথবা এই যে যে হচ্ছে লেয়ার যে আছে তার যে বোন মারা গেছে, সুতরাং এখানে সে যে লস বা হিউম্যান, মানে যে মানুষের যে মরণশীলতা, মানুষ যে মানে মারা যায়, এই সমস্ত থিম এখানে উল্লেখ করা হয়েছে। যে দ্য গ্রেভিয়ার্ড সেটিং উইথ দ্য স্কালস এন্ড বোনস রিমাইন্ডস হ্যামলেট অফ ডেথ ইনএভিটেবিলিটি। এছাড়া এই সিনে আমরা মানে একটা কবরস্থানের সম্পর্কে জানতে পারি। তো এখানে কবরস্থান কি, এটা হচ্ছে মৃত্যুর বা মানুষের মরণশীলতার একটা সিম্বল আর কি, যে এটা দ্বারা নেক্সট ডে মানে এরকম এক কথায় মানুষরা মারা যাবে আর বিষয়টাকে ইন্ডিকেট করা হয়েছে, যে দিস এনকাউন্টার সেটস দ্য স্টেজ ফর দেয়ার লেদার ডুয়েল ফুয়েল বাই গ্রিপ অ্যান্ড অ্যাঙ্গার, এবং এর পরবর্তী দেখি শোক দুজনে প্রকাশ করার পরে আবার দুজনের মধ্যে ফাইট আরম্ভ হয়। কেন ফাইট আরম্ভ হয়, ওই যে লেয়ারটেস সে তো মানে ভুল বলছে, কারণ তাকে ভুল বোঝাইছে হচ্ছে ওই যে রাজা ক্লডিয়াস ছিল, সে বলছে যে তোমার বোন এবং তোমার বাবা মারা যাওয়ার পেছনে একমাত্র দায়ী হামলা, সুতরাং দুইজন আবার ফাইট আরম্ভ করে দিছে, ওইটাই বলা হয়েছে যে দিস সিন ইজ এ মিক্স অফ সরো, টেনশন এন্ড রিফ্লেকশন অন লাইফ এন্ড ডেথ। মানে আমরা বলতে পারি এই সিনে যেমন একাধারে মানে শোকের কথাবার্তা আছে, আবার একাধারে হচ্ছে মানে জীবন বা মৃত্যুর কথাবার্তা আছে, আবার হচ্ছে যে ফাইট আর কি, সেই ফাইটিং এর কথাবার্তা এখানে উল্লেখ করা হয়েছে। এই হচ্ছে হ্যামলেট এবং লেয়ারটেসের মধ্যে সেই গ্রেভিয়ার্ডে যে সিনটা হয় আর কি, মানে অথবা এখানে এভাবে না সে আসতেও পারে যে ডিসকাস অথবা রাইট এ শর্ট আউট অন দ্য গ্রেভিয়ার্ড সিন, মানে কবরস্থানে যে সিনটা হয়েছিল সেখানে লেয়ারটেস সে তার বাবা এবং মানে বোনের যে মৃত্যুতে শোক প্রকাশ করতেছিল, হ্যামলেট সেখানে আসে এবং আসার পরে যখন জানতে পারে সেও শোক এক্সপ্রেস করে, বাট যখন লেয়ারটেস হ্যামলেটকে দেখে সে হ্যামলেটকে আক্রমণ করে বসে, যদিও মানে এর পরবর্তীতে ওখানে যারা লোকজন লোকজন থাকে তারা হ্যামলেট এবং হচ্ছে লেয়ারটেসকে থামায় এবং নেক্সট তারা একটা পরিকল্পনা করে যে সরাসরি মানে সামনাসামনি তারা একটা ফাইট করবে আর কি, অফিসিয়ালি, ওকে। এই হচ্ছে
যে গ্রেভ ডিগার্সের আর কি, সরি গ্রেভ ডিগার সিন না, গ্রেভ ইয়ার সিন বা কবরস্থানের যে সিনটা। তো 7 নম্বর নিয়ে একটা সমস্যা থাকে। আচ্ছা, এরপর 8 নম্বর দেখেন, ইন হোয়াট সেন্স ডাজ দ্য গ্রেভ ডিগার্স, মানে কবর যারা খোঁড়ে বা বাংলায় যাকে বলে গোরখোদক, ওদেরকে বলা হয়েছে গ্রেভ ডিগার্স। তো বলছে সেই সিনটা সার্ভ এজ এ ড্রামাটিক গ্রেভ ইন হ্যামলেট, মানে সেই সিনটা সম্পর্কে আলোচনা করো বা এই সিনটা আসলে কোন ক্ষেত্রে বা কি কারণে এই নাটক ইউজ করা হয়েছে। আমরা জানি একটা ট্রাজেডিতে কি থাকে, ট্রাজিক রিলিফ থাকে, মানে যেহেতু এটা একটা হচ্ছে কি বলে যে ট্রাজেডি, তো এখানে কিন্তু অনেক সিরিয়াস সিন থাকে। তো এই সিরিয়াস সিনগুলো দেখার ফলে যারা দর্শক থাকে তাদের মনে একেবারে টেনশন জাগ্রত হয়, এবং সেই টেনশন থেকে তাদেরকে পারগেট বা পরিশোধন করানোর জন্য কিছু হাস্যরসাত্মক সিন ইউজ করা হয়, যেগুলোকে বলা হয় কমিক রিলিফ। ওকে, তো এখানেও এই যে গ্রেভ ডিগার সিনটা, এটা একটা কমিক রিলিফ আর কি। ওকে, যদিও এটা খুবই মানে ট্রুথফুল একটা সিন। দেখো দেখেন এখানে কি বলছে যে দ্য গ্রেভ ডিগার সিন ইজ দ্য মোস্ট ওয়েল নোন সিন অফ কমিক রিলিফ ইন হ্যামলেট, যে as it serves as a much needed break in all of the action and it temporarily changes the tone of the film, মানে এটার মাধ্যমে নাটকের যে টোনটা, মানে যে হচ্ছে ঘটনা চলতেছিল সেই ঘটনার একটা টোটালি ব্রেক করা হয়েছে আর কি, মানে সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে। ওকে, একটা কমিক রিলিফ হিসেবে এই সিনটা ইউজ করা হয়েছে। যে দ্য সিন টেক্স প্লেস ইন দ্য মোস্ট সাসপেন্সফুল মোমেন্ট, মানে এই সিনটা কখন করছে এই নাটকের একেবারে খুব ছকর জ্ঞানসী হচ্ছে হ্যামলেট লেয়ারতেস এদের মধ্যে মানে দ্বন্দ্ব চলছে এরকম একটা সাসপেন্সফুল অবস্থায় আর কি। ওকে, মানে একটা ঘোরের মধ্যে আছে সবাই যেন এরকম, যে দেয়ার হ্যাজ বিন এ সিরিজ অফ ট্রাজিক সিনস বিফোর দ্য গ্রেভ ডিগার্স, মানে এই ঘটনার আগে অনেক যে বিপর্যয়মূলক বা অনেক খারাপ খারাপ ঘটনা ঘটে যায়, যেমন হচ্ছে সে অফেলিয়া মারা যায় বা আত্মহত্যা করে, তারপরে হ্যামলেট সে হচ্ছে তার যে শ্বশুর উডবি শ্বশুর তাকে হত্যা করে, সুতরাং এগুলো বলা হচ্ছে। দিন অ্যাক্ট 5 সিন অন অফ হ্যামলেট টু গ্রেভ ডিগার্স এন্টার অ্যান্ড ইট ডিসকাসেস দ্য ইনকোয়েস্ট ইনটু দ্য ডেথ অফ অফেলিয়া, মানে যখন ওফেলিয়া হচ্ছে মারা যায় তখন তার কবর করতেছিল হচ্ছে এখানে দুইজন গ্রেভ ডিগার বা গোরখোদকেরা, যে দা first gravedigger makes this observation in order to clarify the whether Ophelia committed suicide or she had got drowned accidentally, মানে যেমন এখানে ফার্স্ট গ্রেভ ডিগারের কথা বলা হয়েছে যে তারা একে অপরের সাথে আলোচনা করতেছিলেন আদৌ কি ওফেলিয়া মারা গেছে নাকি সে আসলে আত্মহত্যা করছে আর কি, এগুলো নিয়ে। যে the first clone then goes on to say that there is no ancient gentleman but grave diggers because they held up Adam's profession, তো এর পরবর্তীতে দেখা যায় যে এই গোরখোদকেরা মানে তারা নিজেদের কাজ নিয়ে অনেক অহংকার করে, যে তারা হচ্ছে অ্যাডামের মানে আদম আলাইহিস সালাম তার কাজ করতেছে, কারণ মানে হচ্ছে দুনিয়ায় যে যে কবর দেওয়ার প্রথা এটা চালু করেছিল খ্রিস্টান ধর্ম, যে অ্যাডাম। ওকে, সুতরাং সেই কাজটাই এখানে তারা করছে, তার মানে তারা কি অ্যাডামের সমতুল্য, মানে এখানে তাদের কথাবার্তার মাধ্যমে অনেক হাস্য রসাত্মক ঘটনা আছে, সুতরাং এটার মাধ্যমে আসলে লেখক এখানে কমিক রিলিফ দিয়ে চেয়েছে। ওকে, মানে হাস্যরসাত্মক একটা ঘটনা ক্রিয়েট করতে চাইছে এই দুইজন যে গোরখাদক তাদের কথাবার্তার মাধ্যমে। However, one grave digger remarks that she will have a Christian burial because she is a gentleman, মানে তো একজন যখন কোশ্চেন করছে যে এই যে যে হচ্ছে কি অফেলিয়া সে কি আদৌ মারা গেছে নাকি সে আত্মহত্যা করছে, তখন আরেকজন আবার বলছে যে সে মারা যাও মানে সে মারা যাক বা আত্মহত্যা করুক যাই হোক না কেন, বাট তার শেষকৃত্যের যে অনুষ্ঠান ওইটাকে যেন জয়েন হতে চাচ্ছে। যে সে মারা যাক অথবা হচ্ছে যাই হোক না কারণ অন্তত সে যখন খ্রিস্টিয়ান, সুতরাং তার বাড়িয়ালটা বা কবরটা ঠিকঠাক মতো আমাদেরকে মানে প্রিপেয়ার করতে হবে আর কি, কারণ সে একদম জেন্টাল উইমেন। যে হোয়াইল দ্য আদার গ্রেভ ডিগার গোস টু ফাইন্ড এ পিকচার অফ লিকার হ্যামলেট এন্ড হোরাশিও এন্টার, মানে যখন কিনা তারা হচ্ছে এরকম মানে মদ কোন জায়গায় রাখছে সেরকম একটা হচ্ছে পাত্র খুঁজতে চায় একজন, তখন ওখানে হ্যামলেট এবং হোরাশিও আসে। যে হ্যামলেট ইজ শক টু হিয়ার দ্য গ্রেভ ডিগার do his job with such a lack of feeling as he digs and sings snippets of ballads, তো হ্যামলেট এসে দেখে কি যারা গ্রেভ ডিগার ছিল ওখানে যে দুইজন ওদের মধ্যে একজন গান গাচ্ছে মদ খাচ্ছে আর এরকম কভার করছে, তখন হ্যামলেট ভাবে যে এত সিরিয়াস একটা কাজ তারা করে বাট এতটা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে মানে কেন তারা করে, মানে এটা দিয়ে আসলে মৃত্যুর পরে মানুষের সাথে কি হয়। ওকে, সেই সিনগুলো এখানে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে উপস্থাপন করা হয়েছে, মানে আসলে যে মানুষ কতটা নির্দয় টাইপের এইটা ইন্ডিকেট করছে এখানে ওদের মানে হ্যামলেট এগুলা আইসা যে দেখছে ওদের কথাবার্তায় সে যে মানে ভৎসনা করছে এটার মাধ্যমে। যে when the prince questions the grave digger his replies are so equivocal that Hamlet becomes annoyed with his rudeness, তো এখানে মানে হ্যামলেট সে
জিজ্ঞেস করতেছিল ওই দুজনকে যে কে মারা গেছে, তোমরা কার জন্য কবর করতেছিল, বাট তাদের উত্তরগুলো একটা রূঢ় বা রুক্ষ টাইপের ছিল, যে দ্য সিন উড ডেফিনেটলি গেট এ লাভ ফ্রম দ্য আনএডুকেটেড গ্রাউন্ডলিংস হু উড এনজয় রিলিফ টু দ্য লং অ্যান্ড টেনশন প্রিভেলিং প্লে। তার মানে বলা যেতে পারে এই সিনটা আসলে যারা কিনা দর্শক মানে আনএডুকেটেড টাইপের বলা হয়েছে এখানে, তো তাদের কাছে এটা কি একটা হাস্যরসাত্মক সিনারি, বাট যারা একটু মানে শিক্ষিত টাইপের আর কি বা যারা একটু বোঝে তাদের কাছে এটা অনেক মিনিংফুল একটা সিন, কারণ এখানে মৃত্যুর পরে মানুষের মূল্যটা কতটুকু বা কে কতটা মূল্য দেয় আর কি, সেই সমস্ত জিনিসকে খুব মানে তিক্ততার সহিত উপস্থাপন করছে, মানে সত্য যেটা আর কি, যে দ্য টেকনিক ইজ নোন অ্যাজ কমিক আর ড্রামাটিক, এবং যারা মানে নাট্যকার তারা মূলত দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য এরকম সিন ইউজ করতে, যেটাকে বলা হয়েছে কমিক বা ড্রামাটিক রিলিফ বা ট্রাজিক রিলিফ বলে অবশ্য। যে apart from the comic relief, two others important things come out this comic scene. The first thing is the criticism of the organized religion, মানে এখানে হচ্ছে এই যে মানুষের যে ধর্ম নিয়ে ব্যবসা করে আর কি, ওকে, যে সেই ধর্ম ব্যবসাটাকে এখানে মূলত স্যাটায়ার করা হয়েছে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ দ্য ইউনিভার্সালিটি অফ, এবং মৃত্যুর যে সার্বজনীনতা, মানে মানুষ মারা যাবে সে যেই হোক না কেন আর কি, এবং তাকে এভাবেই আসলে কবর দেওয়া হবে এবং মারা যাওয়ার পরে তার সাথে একই কাজগুলো করা হবে। ইজ ইউনিভার্সালিটি অফ ডেথ, মৃত্যুর সার্বজনীনতা, ওকে, বা সর্বাপেক্ষতা যাকে বলে, সেই মানে থিম গুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে। এই হচ্ছে গ্রেভ ডিগার সিন, এটা আসলে মানে এটার যে তাৎপর্য কি বা সিগনিফিকেন্স কি বা এটা কেন আসলে এটাকে ইউজ করা হয়েছে, ওকে। তার মানে আমরা সংক্ষেপ আকারে যদি বলি, গ্রেভ ডিগার সিন বলতে এখানে আমরা দুইজন গ্রেভ ডিগার বা নরখাদক কি নরক হচ্ছে গোরখোদককে দেখতে পাই, যারা কিনা অফেলিয়ার মানে সে যে মারা গেছে সেই জন্য তারা আসলে কবর করতেছিল আর কি, ওকে। দেন ওখানে হ্যামলেট আসে এবং এসে তাদেরকে জিজ্ঞেস করে, বাট তারা যখন কবর করছে তারা বিভিন্ন হাস্যরসাত্মক কথাবার্তা বলে বা কাজ বাজ করতে, হ্যামলেট এসে জিজ্ঞেস করে কি হয়েছে, তোমরা কেন মানে কার জন্য কবর করছো, বাট তারা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে উত্তর দেয়, তো হ্যামলেট সহ্য করতে পারে না আর কি। দেন হচ্ছে ওই যে যে দুইজন কবর খোদক মানে হচ্ছে গোর খোদক তারা তাদের মতো কাজ করে যায়। তো এখানে মূলত এই সিনে এই গোর খোদকদের কথাবার্তার মাধ্যমে একটা ট্রাজিক রিলিফ বা কমিক রিলিফ এই নাটকে দান করা হয়েছে। বাট যারা কিনা একটু মানে বেশি মানে হচ্ছে শিক্ষিত বা বোধগম্য যারা পাঠক তাদের কাছে এই সিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে গোর খোদকদের মাধ্যমে ডেথের ইউনিভার্সালিটি এবং মানুষের যে মারা যাওয়ার পরে আসলে মানে তাদের সাথে এই যে একটা ব্যবসা করা হয় আর কি, মানে এখানে মূলত ধর্মের কথা বলা হচ্ছে যে ধর্ম ব্যবসা করা হয়, যে তারা ঠিকঠাক মতো যে দায়িত্ব পালন করে না তাদের সাথে অনেক মানে হচ্ছে যে প্রিয়তম মানুষ যে অনেক হেয় করা হয় আর কি, ওকে, সেই দিকটাকে মূলত এখানে স্যাটায়ার করা হয়েছে। তো এই হচ্ছে যারা ফিলোসফিক্যাল টাইপের লোক তাদের কাছে ডেথের যে মিনিংটা আর কি, যেটা এখানে এই হাস্যরত্মক যে কথাবার্তা সেগুলোর মাধ্যমে উপস্থাপন করেছে, ওকে। আর এই হচ্ছে ঘিরব ডেকের সিগনিফিকেন্স। আটটা বানি একটা সমস্যা আছে। হ্যালো ভাই, আট না বানিয়ে সমস্যা আছে কি কারো? আচ্ছা ওকে, এরপরে দেখেন পার্ট সি। পার্ট সি তে 4টা কোশ্চেন আছে, আজকে আমরা একটা পড়াই, আগামী কালকে অন্য 3টা কমপ্লিট করে দেব। কারণ আমি ছবি তুলে দিই। ওইটা এসে নেই। হ্যালো, বাফারিং হচ্ছে কেন এখানে? কেন? আচ্ছা ওকে, দেখেন এখানে পার্সিয়ার হ্যামলেট থেকে টোটালি 4টা কোশ্চেন আছে। ফার্স্ট একটা হচ্ছে হ্যামলেট ইজ অ্যান আনকনভেনশনাল রিভেঞ্জ প্লে ইলস্ট্রয়, মানে হ্যামলেট একটা রিভেঞ্জ প্লে ঠিক আছে, কিন্তু একটু অগতানুগতিক, মানে অন্য স্বাভাবিক রিভেঞ্জ নাটকের মতো না, সেটা আলোচনা করো, মানে একটু মডার্ন টাইপের আর কি যাকে বলা হয়েছে। জাস্ট এ মিনিট। ওকে, তো দেখেন এখানে কি বলছে যে শেক্সপিয়ারস হ্যামলেট,
is often called a revenge tragedy, but it is unconventional because it does not follow the typical patterns of revenge dramas of its time. মানে ওই সময় একটা রিভেঞ্জ ট্র্যাজেডির যে স্ট্রাকচার ছিল সেগুলো ঠিকঠাক মতো নাটকে মেনটেন করা হয়নি, এই জন্য এটাকে বলা হচ্ছে একটা মানে হচ্ছে আনকনভেনশনাল বা অগতানুগতিক রিভেঞ্জ প্লে। In most revenge plays the hero seeks vengeance quickly and decisively, যেমন অধিকাংশ রিভেঞ্জ নাটকে আমরা দেখতে পাই হিরো সে খুব দৃঢ়তার সহিত রিভেঞ্জটা নেয়, ওকে, যে কিলিং দ্য রং ডোয়ার উইদাউট মাস ডিলাই অর ডাউট, মানে যারা খারাপ কাজ করে ওদেরকে কোনো প্রকার দেরি করা ছাড়া সে রিভেঞ্জ দেয়। ইন কন্ট্রাস্ট, অন্যদিকে হ্যামলেটস অ্যাপ্রোচ টু অ্যাভেঞ্জিং হিজ ফাদার্স মার্ডার ইজ স্লো, রিফ্লেক্টিভ অ্যান্ড ফুল অফ হেসিটেশন, মেকিং দ্য প্লে ইউনিক। কিন্তু হ্যামলেট সে তেমনটা করেনি, সে তার বাবার মৃত্যু মানে যে হত্যাকারী তাকে আগে হচ্ছে আইডেন্টিফাই করতে চাইছে, দেন সে সিদ্ধান্ত মানে নিচে একটা হত্যা করবে কিনা, তারপরও সে কিন্তু অনেক ডেলাই করছে, এটাকে বলা হয় হ্যামলেটস প্রোক্রাস্টিনেশন। যাই হোক, এরপর বলছে যেমন এখানে হ্যামলেটস ইনার কনফ্লিক্ট, মানে কেন বা কোন দিক থেকে এটা একটা রিভেঞ্জ পেলে তবে আনকনভেনশনাল। যেমন ফার্স্টে বলছে হ্যামলেটের মধ্যে কনফ্লিক্ট ছিল, সে দেরি করছে রিভেঞ্জ নিতে, এটা যে দ্য মেইন রিজন ফর হ্যামলেটস আনকনভেনশনালিটি ইজ হিজ ইনার কনফ্লিক্ট অ্যান্ড মোরাল থিঙ্কিং, ওকে, মানে সে একটা কনফ্লিক্টে ভুগতেছিল যে হোয়েদার হি উইল কিল হিজ আঙ্কেল ক্লডিয়াস অর নট, যে when the ghost of his fathers appear, মানে যখন তার বাবার ভূত আসে, asking him to avenge his murder by killing King Claudius, মানে এবং আদেশ দেয় যে তুমি যখন চাচাকে হত্যা করবে আর কি, এবং এভাবে আমার হত্যার যে বদলা বা প্রতিশোধ নেবে। হ্যামলেট ডাজ নট অ্যাকিবিলি, সে কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো কিছু মানে সিদ্ধান্ত নেয় বা কাজ করে না আর কি। হি ওয়ারিজ অ্যাবাউট the mortality of revenge, the consequence of killing and the risk of condemning his own soul, মানে যেমন সেই সমস্ত বিষয় দিনে ভাবতেছিল যে মানে সে যদি রিভেঞ্জ নেয় এর ফলাফলটা কি হবে, এটার কোনো রিস্ক আছে কিনা আর কি, ওকে, মানে এই জন্য আসলে তার আত্মাকে কোনো ভোগান্তির সম্মুখীন হতে হবে কিনা, মানে এটা যদি আসলে এটা এমন হয় যে তার চাচা হত্যা করেনি, তার মানে সে কিন্তু তার চাচাকে কোন প্রকার কারণ ছাড়া হত্যা করবে, তার মানে তখন তার আত্মাকে আবার হচ্ছে ভোগান্তির সম্মুখীন হতে হয়, মানে এখানে সে মোরালিটি নিয়ে ভাবছে আর কি। যেমন এখানে বলছে হি সেজ দাস কনসায়েন্স ডাজ মেক কাওয়ার্ড অফ আস অল, মানে এই বিবেকে আসলে আমাদের সবাইকে কাপুরুষ বানিয়ে দেয়, ওকে। যদি হ্যামলেটের বিবেক থাকতো, মানে সরি না থাকতো, তাহলে কিন্তু সে র্যাশলি হঠকারী মানে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারতো, কিন্তু সেটা করে না। যেটা বলছে শোয়িং দ্যাট হিজ কনসায়েন্স প্রিভেন্টস হিম ফ্রম অ্যাক্টিং লাইক এ টিপিক্যাল রিভেঞ্জ, মানে সে কিন্তু এখানে গতানুগতিক রিভেঞ্জরা যেমন করে সে সেরকম কোনো কাজ করেনি। একটা কেন আমরা এটাকে আনকনভেনশনাল রিভেঞ্জ বলে বলবো, যে দিস সাইকোলজিক্যাল ডেপথ ইজ আনইউজুয়াল ফর রিভেঞ্জ প্লেস ইন শেক্সপিয়ার্স টাইম। এগুলো কি মানে এই যে আনইউজুয়াল হিরো, এইরকম হিরো কিন্তু শেক্সপিয়ার সময় যে রিভেঞ্জ ট্র্যাজেডি গুলো থাকতো, স্পেশালি থমাস কিরের হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, সেখানে যে হায়ারনেমো নামের যে চরিত্র আছে সে কিন্তু এরকম না, দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে, ওকে। বাট হ্যামলেট এরকমটা না, এই একটা কারণ কেন এটা একটা গতানুগতিক বা টিপিক্যাল রিভেঞ্জ প্লে না, ওকে। ফার্স্ট স্টেঞ্জ নিয়ে কারোর কি সমস্যা আছে? সাহেদা বা আর কি বোধ হয় সমস্যা ভাইয়া? দেখি, আচ্ছা, এটা হচ্ছে ইউজ অফ ইন্টেলেক্ট অ্যান্ড স্ট্র্যাটেজি, ওকে, মানে এখানে হচ্ছে সে বিভিন্ন পন্থা অবলম্বন করছে হত্যা করার জন্য। যে অ্যানাদার আনকনভেনশনাল অ্যাসপেক্ট ইন হ্যামলেট ইউজ অফ ইন্টেলেক্ট অ্যান্ড স্ট্র্যাটেজি রেদার দেন স্ট্রেট ফরওয়ার্ড ভায়োলেন্স, মানে রিভেঞ্জ ট্র্যাজেডির যেমন আমরা উদাহরণস্বরূপ এখানে ভায়োলেন্সের কথা যদি বলি, আমরা থার্ড ইয়ারে পড়ছি কি দ্য ডাচেস অফ মালফো, ওখানে পুরো ভায়োলেন্স ছিল, ওকে। সেই অনেকটা কি জানো একটা মুভি আছে না, কি জানি না, ওই যে ইয়াসের গোল্ড মাইন নিয়া, হ্যাঁ রাইট রাইট রাইট, হ্যাঁ, যে কেজিএফ চ্যাপ্টার ওখানে আছে না ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, ওকে। তো আমরা কিন্তু হয়েছে যে হচ্ছে দ্য ডাচ অফ মালফের মধ্যে ওরকম ভায়োলেন্স দেখছি, ফজল আসে হচ্ছে ঢাচাসকে হত্যা করছে, তার চাকরানিকে হত্যা করছে, তার দুই সন্তানকে হত্যা করছে, এরপরে হচ্ছে সেই ঢাচাসের হাজব্যান্ডকে হত্যা করছে, বা সেই যে কি হচ্ছে ফার্ডিন্যান্ড কার্ডিনাল দুই ভাইকে হত্যা করছে, লাস্টে সে নিজে অবশ্য মারা যায় আর কি। আমরা দেখেন জাস্ট ভায়োলেন্স, ওকে। বাট এখানে কিন্তু ওরকমটা নাই। যে স্টেজেস দ্য প্লে উইদিন এ প্লে দ্য মাউস ট্র্যাপ, সে আগে হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে যে কিভাবে সে তার চাচার কনসায়েন্সটাকে জাগ্রত করবে, মানে সে নিশ্চিত হবে আর কি। To observe Claudius' reaction and confirms his guilt instead of rushing or to kill Claudius, Hamlet once proved that his father's murderer was real, মানে সে নিশ্চিত হতে চায় যে তার বাবাকে আসলে কে হত্যা করেছে এটা জানার জন্য, যে this focus on thought and moral reasoning rather than blind action sets Hamlet apart from traditional revenge, তার মানে একজন ট্র্যাডিশনাল রিভেঞ্জ হতে সে জাস্ট ভায়োলেন্ট অনেক সিন করে কোনো প্রকার মানে এরকম যে
মানে তার মধ্যে কোনো মোরালিটি থাকে না, বাট হ্যামলেটের মধ্যে কিন্তু সেটা ছিল। ওকে, এই জন্য সে হুট করে সিদ্ধান্ত নেয় নাই। এরপর কি বলছে, ফিলোসফিক্যাল অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল রিফ্লেকশনস, সে মানে হচ্ছে অস্তিত্ব বোধ বা অস্তিত্ব সংকটে ভুগছে আর কি, মানে তার মধ্যে কনফ্লিক্ট ছিল আর কি, যে আমি কি করব না করবো এটা আসলে কতটুকু ভ্যালিড বা বৈধ। যে হ্যামলেটস ডিলাই অলসো রিফ্লেক্টস হ্যামলেটস এক্সপ্লোরেশন অফ এক্সিস্টেন্সিয়াল অ্যান্ড ফিলোসফিক্যাল কোয়েশ্চেনস, যে থ্রু সলিলোকুইস লাইক, যেমন এখানে কি বলা হয়েছে, টু বি অর নট টু বি, মানে সেখানে নিশ্চিত হয়েছে যে ঘটনাটা কি, আমি কি করব না করবো এটা। যে Hamlet reflects on life, death, and the meaning of suffering. These reflections are not common on in a standard revenge tragedy. যে সমস্ত বৈশিষ্ট্য কিন্তু আমরা মানে কমন যে রিভেঞ্জ মানে যে ট্র্যাজেডি গুলো আছে সেখানে আমরা দেখি না বা পাই না, which usually emphasizes action over thought. মানে যে ট্র্যাজেডি গুলোতে মূলত কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই অ্যাকশন বা কাজের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, বাট এখানে থটের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ওকে, অ্যাকশনের চাইতে। এরপর বলছে কি ট্রাজিক আউটকাম, যে ফাইনালি দ্য এন্ডিং অফ হ্যামলেট ইজ ট্রাজিক এর কমপ্লেক্স, যে হ্যামলেটের এন্ডিংটা হয়েছে কিন্তু অনেক মানে ঘুরানো পেঁচানোর ফলে সুতরাং একটা কমপ্লেক্স টাইপের এখানে। যে ইন কনভেনশনাল রিভেঞ্জ প্লেস দ্য হিরো কিল দ্য ভিলেন অ্যান্ড রিস্টোর জাস্টিস, যে কনভেনশনাল যে ট্র্যাজেডি গুলো হয় রিভেঞ্জ ট্র্যাজেডি, সেখানে আমরা কি দেখি যে হিরো সে আসলে ভিলেনকে হত্যা করে এবং জাস্টিস মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আর কি। ইন হ্যামলেট দ্য প্রিন্স ইজ অনলি ওয়েট ইন হ্যামলেট জিন হ্যামলেট দ্য রিভেঞ্জ ইজ অনলি পার্শিয়ালি ফুলফিলড, এখানে রিভেঞ্জটা আংশিকভাবে ফুলফিলড হয়েছে। হ্যামলেট কিলস ক্লডিয়াস বাট ডাইস ইন দ্য কি ইন দ্য প্রসেস, যে সেও পরবর্তীতে মারা যায়। জি অ্যালং উইথ অলমোস্ট অল মেজর ক্যারেক্টার্স, মানে অন্য চরিত্রদের সাথে। সো দ্য প্লে এন্ডস উইথ 14 ব্রাস টেকিং কন্ট্রোল অফ ডেনমার্ক, মানে লাস্টে আমরা কি দেখি 14 ব্রাস নরওয়ের যে প্রিন্স থাকে সেই এসে ক্ষমতাটা দখল করে নেয় আর কি ডেনমার্কের, যে শোয়িং দ্যাট রিভেঞ্জ ডাজ নট রিস্টোর অর্ডার কমপ্লিটলি, এবং এটা দ্বারা মানে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়েছে কি, যে আসলে মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে সেই আসলে জীবিত নয়, সেই আসলে ডেড হয়ে গেছে, ওকে, অন্য কেউ ক্ষমতা দখল করে নিছে। তার মানে এখানে কিন্তু একটা রিভেঞ্জ ট্র্যাজেডি যেমন জাস্টিস বা অর্ডার রিস্টোর হয়, বাট এখানে সেটা হয়নি। সো আমরা বলতে পারি যে আসলে এখানে হ্যামলেট নাটকের মধ্যে একটা রিভেঞ্জ ট্র্যাজেডি যে সমস্ত বৈশিষ্ট্য থাকে সেগুলো ফুলফিলি মেনটেন করা হয়নি। সো এই জন্যই বলা হচ্ছে একটা আনকনভেনশনাল রিভেঞ্জ প্লে। ইন কনক্লুশন হ্যামলেট ইজ অ্যান আনকনভেনশনাল রিভেঞ্জ প্লে বিকজ ইট এমফাসাইজেস মোরাল রিফ্লেকশন, সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি অ্যান্ড ফিলোসফিক্যাল থট ওভার সুইফট অ্যাকশন, মানে এখানে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে এই সমস্ত বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে হ্যামলেটস hesitation, use of intellect, and the tragic ending make it a deeper, more reflective story than টিপিক্যাল রিভেঞ্জ ড্রামা। হ্যামলেট এখানে ভাবছে, চিন্তা ভাবনা করছে, এবং এখানে মানে সবশেষে রিস্টোর আসলে মানে পুনর্স্থাপিত হয়নি, যার ফলে এটা টিপিক্যাল রিভেঞ্জ প্লে না। যে শেক্সপিয়ার ট্রান্সফর্মস দ্য রিভেঞ্জ প্লট ইনটু এ স্টাডি অফ হিউম্যান কনসায়েন্স, জাস্টিস অ্যান্ড দ্য কনসিকুয়েন্স অফ অ্যাকশন, মেকিং হ্যামলেট এ টাইমলেস অ্যান্ড আইনিকনিক। শেক্সপিয়ার এখানে এনারা কেমন ভাবে লিখছে যে এটাকে সে গতানুগতিক রিভেঞ্জ প্লে হিসেবে উপস্থাপন করেনি, বরঞ্চ মানুষের বিবেককে জাগ্রত করার চেষ্টা করছে আর কি, ওকে, যে দ্রুত সিদ্ধান্ত নিলে সেটা ফলাফলটা আসলে কেমন টাইপের হয়, যার ফলে এটা এমন একটা ওয়ার্ক হচ্ছে যেটা টাইমলেস, মানে একেবারে সর্বজন স্বীকৃত, সব সময়ের জন্য এই মানে নাটকটা সবার কাছে সমাদর বা সমাদৃত হবে, মানে কেউ আসলে এটাকে নেগেটিভলি নেবে না আর কি, এভাবে সে এই নাটকটাকে উপস্থাপন করছে। এই জন্য বলা হয়েছে এটা একটা আনকনভেনশনাল রিভেঞ্জ প্লে। তো 1 নাম্বার পার্টসের যে কোশ্চেন, এটা নিয়ে কারো সমস্যা থেকে এনিবডি, যে কজন আছেন? ওকে, তো আজকে এতটুকু থাকবে। নেক্সট ক্লাস আগামীকালকে আমরা অন্য যে 3টা পার্টসের কোশ্চেন আছে হ্যামলেটের, এই 3টা কমপ্লিট করব। আচ্ছা ভাইয়া, বলেন ভাইয়া।